সুধী দর্শক, ডিডব্লিউ বাংলার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি গৌতম। কলকাতা থেকে এই ফেসবুক লাইভের বিষয় অবশ্যই পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম দফা গতকাল, প্রথম দফার ভোটদান গতকাল শেষ হয়ে গেছে। এবারে দ্বিতীয় দফা অর্থাৎ দক্ষিণবঙ্গের ভোট, এবং এই পুরো ভোটটার কেন্দ্রে থাকছে কলকাতা। কলকাতাতে আজ নরেন্দ্র মোদী রয়েছেন, কলকাতাতে আজ অমিত শাহ তিনিও ছিলেন, কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি বিভিন্ন জেলা সফর করছেন, তার ফাঁকে কলকাতায় আসছেন, কলকাতাতেও জনসভা করছেন। ফলে এই কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোকে ঘিরে একটা চূড়ান্ত ভোট প্রস্তুতি। এই নিয়েই আজকে আমাদের এই ফেসবুক লাইভ, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সমন্তা ঘোষ, সঙ্গে রয়েছেন আরেক সহকর্মী সমন্তা চক্রবর্তী। আমরা গতকাল উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গ, রাঢ়বঙ্গের ভোট পরিস্থিতি দেখলাম। 152টা আসনে ভোট পর্ব শেষ। এবারে কলকাতা তৃণমূলের পক্ষে সব থেকে বড় লড়াই, কারণ এই যে দক্ষিণবঙ্গ এটা তৃণমূলের অঞ্চল। এর মধ্যে আমরা কি দেখলাম? সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গায় নৌকো নিয়ে চলে গেলেন, মাঝির সঙ্গে কথা বললেন, যারা মর্নিং ওয়াক করেন তাদের সঙ্গে কথা বললেন। এর আগে আমরা মোদীকে ঝালমুড়ি খেতে দেখেছি, আজকে গঙ্গায় নৌকা বিহার করতে দেখলাম। তিনি একটা পোস্ট করেছেন, সেখানে বলছেন যে গঙ্গার ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন, এবং কলকাতার পাশেই গঙ্গা, অপূর্ব গঙ্গা। আর অমিত শাহ কি বললেন? যে 152টা আসনে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে বিজেপি অন্তত 110টা আসন পাবে। আর ঠিক এর উত্তরটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন 125টা আসন পাবে। তার মানে 125 110 যোগ করলে তো 235 হয়, আসন তো 152। তো এখন এই যে ভোটের উত্তাপ এবার দক্ষিণবঙ্গে চড়ছে, এবার দক্ষিণবঙ্গে ভোট ঢুকে গেল, তুমি উত্তরবঙ্গে যাওয়ার আগে দক্ষিণবঙ্গেও ঘুরেছো, সেই পরিস্থিতি কি দেখেছো? গৌতম দা, গতকালকে যে ভোট হয়েছে সেই ভোটে যে 152টা আসনে ভোট হয়েছে তার মধ্যে 54টা হচ্ছে একেবারে উত্তরবঙ্গের আসন, মালদা পর্যন্ত, এবং তারপরে 22টা মুর্শিদাবাদ। ফলে মেজর একটা পোর্শন সেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের লাগোয়া অঞ্চল, আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। এর মধ্যে আমি বলবো যে পুরুলিয়া বাঁকুড়ার একটা বীরভূম। এই যেই জায়গাটায় ভোট হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গের যেই সিটগুলো, এবং অন্যদিকে যেটা পূর্ব মেদিনীপুর, এইটা হচ্ছে বিজেপির জন্য সবচেয়ে শক্তিশালী জায়গা। এবং বিজেপির সবসময় চেষ্টা থাকে যে এইখান থেকে যতটা বেশি আসন বের করে নেওয়ার। এখন আর তৃণমূলের কাছে পরীক্ষা ছিল যে বিজেপি এর আগে 2021 এবং 2024-এর লোকসভা ভোটে বিধানসভা নিরিখে বিজেপি এখানে যা আসন পেয়েছিল সেখানটাতে বিজেপিকে আটকে রাখার, এটাই হচ্ছে প্রথম দফার ভোটের লড়াই। দ্বিতীয় দফার যেই ভোট, সেই ভোটে এটা হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে তৃণমূল আগে যেই ভোট পেয়েছিল সেই ভোটটাকে ধরে রাখতে, বিজেপি চাইবে এখানে দাঁত ফোটাতে। আমরা গতকালকের ভোটের পরেই আমি কুচবিহারে একটা খুব মজার দৃশ্য দেখেছি। কালকে আমাদের লাইভ ঠিক শেষ হওয়ার পরে আমি যখন তৃণমূলের অফিসের সামনে থেকে লাইভ করছিলাম, সেখান থেকে আমি যখন হোটেলে ফিরছি, আমি দেখলাম তৃণমূল বিজয় মিছিল বের করেছে। প্রথম দফার ভোটের পরে তৃণমূল বিজয় মিছিল বের করে দিয়েছে। অন্যদিকে বিজেপির সমস্ত নেতারা তারা বলতে শুরু করেছেন যে, এবং তারপরে তার প্রতিফলন আমরা আজকেও দেখেছি, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বলতে শুরু করেছেন যে তারা কি পরিমাণ আসন পাবেন। অন্যদিকে তৃণমূলও বলছে। এটা হচ্ছে মোরাল বুস্টার, যে প্রথম দফার ভোটে আমরা জিতে গেছি, দ্বিতীয় দফার ভোট শুধুমাত্র একটা এইটা করে যারা দ্বিতীয় দফার ভোট দিতে যাবেন, যারা ভোটার তাদের ওপরে একটা চাপ সৃষ্টি করা, যে দেখো আমরা জিতে গেছি, এবার আমাদেরকেই ভোট দিতে হবে, এবং যারা লড়ছেন যেই কর্মীরা, তাদেরকে একটা মোরাল বুস্টার দেওয়া। এর বেশি আমার এর থেকে আরো অন্য কিছু মনে হয়নি। তার কারণ গতকালকে আমরা যেই ভোট দেখেছি, বিপুল পরিমাণ ভোট পড়েছে, এবং প্রায় সব আসনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আরেকটা যেটা তুমি ছুঁয়ে গেলে, সেটা হচ্ছে যে একটা ফ্লোটিং ভোটার থাকে, যারা মনস্থির একদম শেষ সময় করে। দক্ষিণবঙ্গে তাদের বলা যে দেখো দেখো আমরা জিতে গেছি। একদম
তো এই জিনিসটা সবটাই তো মনস্তাত্ত্বিক খেলা। এই মনস্তাত্ত্বিক খেলাটা ভোটের একদম দাবার অঙ্কের দাবার খেলার মতন মিলে যায়, কখনো আগে যেতে হবে, কখনো পেছোতে হবে, কখনো আক্রমণ করতে হবে সময়টা। তুমি বীরভূম দেখলে, তুমি পুরুলিয়া দেখেছো, তুমি খড়গপুর দেখেছো। তো এই যে যে বিশ্লেষণটা একটু আগে সমন্তকের কাছ থেকে আমরা শুনলাম, সেরকম কি দেখলে ওখানে? ওখানেও তো হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, মানে অন্ততপক্ষে পুরুলিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই, একদম মানে একদম কঠিন লড়াই হচ্ছে পুরুলিয়াতে, সেটা দেখে এসেছি। বীরভূমেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে মজার জিনিসটা হচ্ছে খড়গপুরে খুবই লড়াই, মানে একদম সাংঘাতিক। দুজনেই খুবই প্রতিষ্ঠিত, ওই অঞ্চলে খুব প্রতিপত্তি আছে। দুই প্রার্থী, দিলীপ ঘোষ, বিজেপির দিলীপ ঘোষ হুম। এবং প্রদীপ সরকারের, দুজনেরই প্রতিপত্তি আছে। দুটো দলই কালকে আমাদের ভোট হয়ে যাওয়ার পর দাবি করলো যে আমরাই জিতছি এই সিটটা থেকে। তবে এটা ঠিক কথা যে খড়গপুর বিজেপির একটা শক্ত ঘাঁটি, খড়গপুর সদর বিজেপির একটা শক্ত ঘাঁটি। সেইখানের মানে মানে প্রত্যেকটা দলের মানুষ বারবার বলেছেন এত ভালো, এত শান্তিপূর্ণ ভোট আমরা এর আগে কখনো দেখিনি। আমি কালকে যখন লাইভ করছিলাম একদম দিনের শেষের, সেটা আমি তখনও বলছিলাম, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে লাইভ করছিলাম সেই লাইফটা ঘিরে, মানে এই ভোটটাকে নিয়ে যে একটা উৎসব তৈরি হবে সেই লাইফটাকে ঘিরে, মানে আমার পাশ থেকে মানুষরা প্রম্পট করে দিচ্ছেন ওই জায়গাটায় ওটা হয়েছিল, ওই জায়গাটা আপনি বলুন, ওই জায়গাটায় ওটা হয়েছিল। ফলে প্রত্যেকটা মানুষের একটা ইনভলভমেন্ট ছিল। এই এত মানুষের ইনভলভমেন্ট এত স্পন্টেনিয়াসলি আমরা দেখিনি এর আগে। ফলে এর ফল কি হবে এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা। হ্যাঁ, এটা এটা পশ্চিমবঙ্গে হয়, এটা আমরা উত্তরপ্রদেশে হয় এই ধরনের উৎসাহ এবং জমায়েত হয়ে গিয়ে বলা যে এখানে এরকম হয়েছে, ওখানে ওরকম হয়েছে, সুতরাং আপনি কেন এটা বলছেন না। আরেকটা যে বিষয়, আমি যেমন মালদা, মুর্শিদাবাদ, কালকে নন্দীগ্রাম যেটা দেখলাম, সেটা হচ্ছে মালদা থেকে যে খবরও পেলাম, ভোটে মালদাতে যে মেরুকরণ, বিভাজন, এটা প্রচণ্ডভাবে হয়েছে। এর ফলে অন্য যে দলগুলো যতটা আশা করছিল ততটা তারা পাবে কি পাবে না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, মুর্শিদাবাদেও মালদাতেও। সেটা তো আমরা পরে দেখবো যখন ফলাফল বেরোবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের একটা অংশ, হ্যাঁ। কুচবিহারের একটা অংশ, হুম। মানে এই বেল্টটাতে বিভিন্ন জায়গাতে এই মেরুকরণের ছবি আছে গৌতম দা। এবং এই বিষয়টাতে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আহ, এখন যেই পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি দাঁড়িয়ে আছে, সেখানে একটা মোটামুটি বাইনারি তৈরি হয়ে গেছে। ওটা দিয়ে আসছিলাম আমি। একদিকে বিজেপি, একদিকে হ্যাঁ। তৃণমূল। অন্যদিকে আমরা যদি 2024-এর ভোটের ফলাফল দেখি, তাহলে সেখানে দেখবো যে কংগ্রেস কিন্তু খানিকটা তাদের যে নিজেদের পকেট মুর্শিদাবাদ এবং মালদায়, সেখানে খানিকটা আবার তারা ফিরে আসার জায়গা তৈরি করেছিল, শক্তি তৈরি করেছিল। কিন্তু তখন কংগ্রেস ছিল সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ। এখন কংগ্রেস সিপিএম এর জোট নেই। সিপিএম এবার বেশ কিছু জায়গাতে খুব তরুণ তুর্কি প্রার্থী দিয়েছে, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে অন্তত সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেজেন্স কিন্তু খুব বেশি। এবং তাদের ঘিরে মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে আমি আবার বলছি, তাদের মধ্যে একটা উৎসাহও রয়েছে। আমরা দেখছি যে তারা যে সমস্ত জায়গাতে প্রচারে যাচ্ছেন, সেখানেও অনেক উৎসাহ, উদ্দীপনা আমরা দেখছি। তবে একই সঙ্গে আমি আবার এটাও মনে করিয়ে দিতে চাই যে 2021-এর বিধানসভার আগে যে ব্রিগেড হয়েছিল ভরিয়ে দিয়েছিল, সেটা দেখে মনে হয়েছিল যে সিপিএম 234টা আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে। সুতরাং এই উৎসাহ দেখে কিন্তু ভোট নির্ণয় করা যায় না, হয় না, ঠিক। এবং যদি আমরা এই বাইনারিতে ভাবি, তাহলে এই দুটো দলই, কংগ্রেস এবং সিপিএম, তাদের দুজনেরই কিন্তু একটা নিজেদের ভোট অঙ্ক রয়েছে। কারণ যখন বাইনারি থাকে, যখন পোলারাইজেশন থাকে, তখন তাদের নিজস্ব একটা ভোট অঙ্ক থাকে। বিজেপিকে যদি এবার জিততে হয় পশ্চিমবঙ্গে, তাহলে সেই অঙ্ক, তৃণমূলের অঙ্কের ভেতরে ঢুকে নিজেদের ভোট বাড়াতে হবে। এইটা হচ্ছে বিজেপির একটা বড় চ্যালেঞ্জ। তৃণমূলকে যদি এবার জিততে হয়, তাহলে বিজেপির যেই অঙ্ক, সেই অঙ্কটাকে স্তব্ধ করে রাখতে হবে, আগের অঙ্কে বিজেপিকে আটকে রাখতে হবে। এইটাই এবারের ভোটের সবচেয়ে মজার খেলা বলে আমার মনে হচ্ছে। এবং তুমি যদি দেখো সমন্তক, যে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং আরো কয়েকটা জায়গায় কংগ্রেস এবং সিপিএম খুব শক্তিশালী, মানে শক্তিশালী হওয়ার একটা চেষ্টা করছিল এবং প্রচুর সমর্থনও পাচ্ছিল। তুমি বললে বামেদের কথা, আমি কংগ্রেসকেও দেখেছি। এবারে যে জায়গাটা হচ্ছে, সেখানে কংগ্রেস এবং বাম অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বা অনেক পকেটে চলে যাচ্ছে।
কয়েকটা আসনে তারা লড়বে, ভালো লড়বে, কিন্তু যে মূল লড়াই সরাসরি এবার হবে তৃণমূল এবং বিজেপি, তাই হচ্ছে। মমতা বনাম মোদি, এর বাইরে আর কিচ্ছু নেই। এবং সেইটা যখন আসে, মমতা মোদির লড়াই সময়টা, তখনই এসে যায় বিভাজন, তখনই এসে যায় ধর্ম, তখনই এসে যায় নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, নানা ধরনের দাবি, পাল্টা দাবি। তো তুমি তো ভোটের ময়দানে ঘুরলে এতদিন, যেখানে যেখানে এটা, এবং অত্যন্ত একটা উত্তপ্ত জায়গা বীরভূমে গেছো, কি দেখেছো সেখানে? বীরভূমে যে সময়টায় আমি গেছি সেই সময় প্রচার একদম তুঙ্গে, এবং তখন বিভিন্ন জায়গায় প্রতিবেদনও করেছি যে এবার বীরভূমে শক্তিশালী কে হবেন। সেই সেই সময় কাজল শেখও বলেছেন আমরা 11টা সিটের 11টাই পাবো। আর অনুব্রত মণ্ডলও কিন্তু বলেছেন যে আমাদের 11টা সিটে 11-0 এই হচ্ছে ফলাফল, 11টাই আমরা পাবো। এইটা দুজনেই স্বাভাবিকভাবেই বলেছেন। হ্যাঁ। কিন্তু আমি যখন ওখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, ওখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সবাই এক বাক্যে এটা মেনে নিয়েছেন যে সত্যি ওখানে তৃণমূল অত্যন্ত শক্তিশালী একটা দল, কিন্তু তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব তার একটা প্রভাব কিন্তু এই ভোটটাতে পড়তে চলেছে। ওখানে দুবরাজপুর রয়েছে, ওখানে সিউড়ি রয়েছে, এই দুটো সিট অন্তত পক্ষে একটা জোরদার লড়াই হবে বলে তারা মনে করছেন। তবে আমি একটা জিনিস, মানে এর আগের আলোচনার সূত্র ধরে একটা কথাই বলতে চাই, যে এইবারের নির্বাচনটা অনেক আগে থেকেই, মানে এই পুরো এসআইআর এর পর্বটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই এটা খুব সুনির্দিষ্টভাবে কি একটা, মানে অঙ্কের খেলাতেই নিয়ে যাওয়ার চেষ্টা ভোট হয়নি। সবসময় মানে অঙ্কের খেলা, মানে সুতরাং এখানে যেটা হয়েছে সেটা মানে ভোটের আমি অঙ্ক। একদমই ভোটে কিরকম হয়েছে, মানে আমরা এই নিয়ে আলোচনাও করেছি এর আগে, যে মানে এই বিভিন্ন কলকাতার আশেপাশের যে বিধানসভাগুলো, আহ, একটা ভবানীপুর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এইবারের ভোটে সব থেকে গুরুত্বপূর্ণ স্পটলাইটে রয়েছে ভবানীপুর পোর্ট, এই ধরনের আসনগুলোতে গত 2024-এর নির্বাচনে যত পরিমাণ ভোটের ব্যবধানে তৃণমূল এগিয়েছিল, এসআইআর এর ফলে এসআইআর এর পরবর্তী সময় সেখানে ভোটার সংখ্যা বাদ গেছে লিস্টে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি। ফলে যেভাবেই হোক না কেন, মানে এইটা একটা অদ্ভুত অঙ্ক। মানে আমার এটা বিশ্বাস করতে ভালো লাগবে যে শুধুমাত্র অঙ্ক দিয়েই ভোট নির্ধারিত হয় না, মানুষের মন, মানুষের চেতনা দিয়ে ভোট নির্ধারিত হয়। সময়টার এই 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 পয়েন্টটা থেকে আমার একটা জিনিস আসলে বলতে ইচ্ছে করছে যে একদম ঠিক যে ভোট তো আসলে অঙ্কের খেলা, কিন্তু রাজনৈতিক অঙ্ক আসলে নর্মাল অ্যারিথমেটিকের মতো হয় না। বলা হয় যে সাধারণত 2 আর 2 4 হয়, কিন্তু রাজনীতির অঙ্কে 2 আর 2 5 হতে পারে, 2 আর 2 শূন্যও হতে পারে, 22 হতে পারে। আবার 22 হতে পারে। সুতরাং সেই এই অঙ্কটা আছে বলেই, এবং এই অঙ্কের এই নানান রকমের লেয়ার রয়েছে বলেই আহ সবসময় অঙ্ক মেলে না। এবং যখন অঙ্ক মেলে না তখন যেই দল হারে তারা বলে অঙ্ক কি কঠিন। ফলে সেইটাই হয়, এবং এবং এটা হয় বলেই সরকার বদলায়, এটা হয় বলেই ক্ষমতা বদলায়, এটা হয় বলেই নেতা বদলায়। গৌতম দা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে খানিকটা হাইপোথেটিক্যাল প্রশ্ন হয়তো, যে আমরা সবসময় দেখি যে আহ, এক দল, মানে দু দলের মধ্যে লড়াই হয় এবং তারপরে কেউ একটা সরকার তৈরি করে, কিন্তু আমরা যদি এখনকার এই বিজেপি এবং এখনকার এই তৃণমূলকে দেখি, তাহলে কি কখনো মনে হয় না যে আসলে একই লোক নানান মোড়কে বিভিন্ন দলে গিয়ে, হ্যাঁ, তারা অলমোস্ট ক্ষমতার একই আস্বাদন কথা করছে, হচ্ছে। অলমোস্ট এক কথাই বলছে। একদম। তুমি কালকে তুমি আজকেই আমরা শুভেন্দু অধিকারীর ইন্টারভিউ ছেড়েছি, এবং সেটা দর্শকরা দেখছেনও। এবং সেখানে এই শুভেন্দুই 2021-এর, আমার এখনো ওই দিনটা মনে আছে, আগের দিনের সভা থেকে উনি যেই হুঙ্কার দিলেন এবং তার পরের দিন তিনি যখন বিজেপিতে যোগ দিলেন, তখন তিনি বললেন যে এটা একটা কেরিয়ার, ফলে একটা দল থেকে আরেকটা দলে শিফট করেছে, ওখানে এটা বলতে হতো, এখানে এটা বলতে হয়। মানুষের কাছে এটা কিরম ভাবে পৌঁছয়? আমার তোমার এই প্রশ্নটা শুনেই আমার লালকৃষ্ণ আডবাণীর একটা কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো প্রভেদ নেই, খালি বিজেপির মধ্যে একটি গেরুয়া রং আছে, কংগ্রেসের মধ্যে সেটা নেই। গেরুয়া রংটা বিজেপির বেশি, এটা বাদ দিলে কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো প্রভেদ খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ ওই একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিজেপি এবং তৃণমূলেরও তাই, একটা গেরুয়াটা একটু বেশি আর একটা গেরুয়াটা একটু কম।
তার ফলে কি হচ্ছে, আর রাজনীতির মধ্যে যদিও নীতি কথাটা আছে, বাস্তবে তো নীতি টিতি বলে কিছু নেই, শুধুই রাজ আছে। তো রাজের জন্য আমি যে কোনো নীতি নিতে পারি, একদম মহাভারতে তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। যুধিষ্ঠিরের মতো মানুষ, তিনি অশ্বত্থামা হত ইতি গজ বলে চালিয়ে গেছেন। সুতরাং জেতার জন্য যে কোনো কৌশল ঠিক আছে, আমি অন্য দলে যেতে পারি, ঠিক আছে, আমি আমার দলে থেকে স্যাবোটেজ করতে পারি, ঠিক আছে, যা খুশি করতে পারি, আমি ক্ষমতা এবং সরকারে আসার জন্য আমি যা খুশি করতে পারি, এটা মোটামুটি মেনে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি একটা জিনিস, এই যে তুমি রাজ আর নীতির কথা বললে, এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের দুজনের কাছেই জানতে চাই আর কি। আমার মনে হয়েছে এটা তোমরা বলো যে এটা ঠিক কিনা। ভোট সাধারণত একটা 5 বছরের সরকারের কাজের মূল্যায়ন হিসেবে দেখা হয়, মানে সেই কারণেই ভোট, ভালো কাজ হলো খারাপ কাজ হলো, এই খাতে এই কাজ হয়েছে, এই খাতে এই কাজ হওয়া উচিত, সেটা হয়েছে কিনা এর একটা তুলনামূলক বিচার আমরা সাধারণত সমস্ত ভোটের আগে এই কাজটাই আমরাও করি, জনগণরাও করেন, বিরোধী পক্ষরা করেন, সরকার পক্ষ বলেন আমরা এই কাজ করেছি। এইবারের ভোট কি তার একটা ব্যতিক্রম নয়? এইবারের ভোটের একদম ফোরফ্রন্টে আমরা সাধারণত শুধুমাত্র আলোচনা করেছি এসআইআর নিয়ে। সেটা একটা বিশাল বড় ঘটনা যে এতগুলো মানুষ, মানে প্রায় মানে এতগুলো মানুষের ভোট দেওয়ার ক্ষমতা, মানে এই তারা এক্সারসাইজ করতে পারবেন না সেই অধিকারটা। কিন্তু তার জায়গায় যেরকম বিরোধী পক্ষ সরকার পক্ষের এই ভুল হয়েছিল, ল অ্যান্ড অর্ডার কেমন, কৃষি কেমন, অমুক কেমন, এটাও যেরকম আলোচনার থেকে অনেকটা দূরে দিয়েছেন, রিপোর্ট কার্ড দিয়েছেন তো গৌতম দা। দেখো, একটা বিষয় কি জানো তো, 1971 ইন্দিরা গান্ধী দেবী দুর্গা বাংলাদেশ যুদ্ধে জিতিয়েছেন, ভোট সাফল্য। তারপরে কি ভোট হলো? তখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছেন, ইন্দিরা গান্ধী ডাইনি, আউট। তারপরের ভোট জনতা পার্টি একদম মানে যাচ্ছে তাই হয়ে গেল, আবার ইন্দিরা ফিরে এলো। তার পরের বছর ইন্দিরার মারা গেলেন, নিহত হলেন, তার আবেগকে কেন্দ্র করে ভোট। সুতরাং ভোট এরম কোনো সরকারি কাজের হিসেবে হয় না, কাজের হিসেবে হলে মানুষ বুঝতেন, সেইভাবে ভোট দিতেন। তার ফলে এখন যারাই আবেগটা সৃষ্টি করতে পারে ভালো করে, তারাই জেতে। এজেন্ডা, কখনো রাম মন্দিরে ভোট হয়, কখনো রাম মন্দির না হওয়ার জন্য ভোট হয়। এর সব ফলে এই যে আবেগের বিভিন্ন বিষয়, কখনো হিন্দু মুসলিম বিভাজনের ওপর ভোট হয়। তো ভোটের এই বিষয়গুলো তৈরি করে দেওয়া হয়, রাজনৈতিক দলগুলো তৈরি করে যাতে এই সমস্ত কাজ, আজকে যদি কর্মসংস্থানের ওপর ভোট হয়, যে পশ্চিমবঙ্গে কি হবে, সারা ভারতের কি হবে, কোন দল করেছে কর্মসংস্থান। হ্যাঁ, আমার সমমিতা এবং গৌতম দা দুজনের কাছেই একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হলো যে এই যে এবারের যে ভোটের এজেন্ডা বা পারসেপশন আমরা যাই বলি, সেটা তাদের সেই বিষয়টা নিয়ে আমরা তিনজনেই কাজ করেছি এসআইআর, এবং সেখানে আমরা বহু মানুষের সঙ্গে দেখা করেছি, তাদেরকে নিয়ে স্টোরি করেছি, যাদের নাম কাটা গেছে। প্রথম দফায় এরকম স্টোরিও আমরা করেছি, মৃত বলে দেওয়া হয়েছে, তিনি বহাল জীবিত, তিনি আছেন, হ্যাঁ, এবং এখনো পর্যন্ত তার নাম ওঠেনি। এই যে এই বিপুল সংখ্যক কয়েক লাখ মানুষ যাদের নাম কাটা গেল, যারা এখন হন্যে হয়ে বিভিন্ন ট্রাইব্যুনালে ঘুরে বেড়াচ্ছেন, ভোটের পরে এদের কি হবে, এটা কি আমরা কাউকে কখনো জিজ্ঞেস করেছি? এটার একটা আমি একটা মানে এটা বলতেই হয় আর কি। আমি যে সময়টায় বীরভূম গেছিলাম সেই সময়টাই এই লাস্ট দফার সমস্ত নাম কাটাটা বেরিয়েছে আর কি। আমি ওখানে নিজের চোখে দেখেছি যে দপ্তরের সামনে সকাল 8টা থেকে রাত 8টা অবধি কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে আছেন। এবং আমি তোমার সাথে এটা নিয়ে কথাও হচ্ছিল সমন্তক, আমি বলছিলাম যে একজনের সঙ্গে আলাপ হয়েছে, তিনি তার কাগজপত্র দেখাচ্ছেন, গৌতম দা তার 109 বছর বয়স, একজন বৃদ্ধা, তিনি তার জন্মের সার্টিফিকেট নেই, কিন্তু তার অন্য কাগজ, আধার কার্ড, দলিল দস্তাবেজ, সমস্ত যেটুকুনি গরিব মানুষ যা যা কাগজ আছে সব নিয়ে দপ্তরের সামনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। তিনি বলছেন আমি তো এতদিন ধরে ভোট দিয়ে এলাম, আমি ভোট এখন দিতে পারছি না। হ্যাঁ, একটা একদম মানে এটা হচ্ছে একদম মানে বীরভূমের সীমান্ত গ্রামের একটা চিত্র আর কি, পাইকর গ্রামের একটা চিত্র। এটা একটা মানে এই জিনিসটা কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে, মানে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে চেষ্টা করছেন এই লড়াইটা করতে। এবং ভোটের সময় আমরা সাংবাদিকরা, রাজনীতিবিদরা এদেরকে নিয়ে যতটা খবর করছি, কারণ এখন এরা আমাদের কাছে খবর, ভোটটা হয়ে যাওয়ার পরে
আমার ভয়, আমার আশঙ্কা যে এই আগুনটা হয়তো স্তিমিত হয়ে যাবে, এই মানুষগুলোর কাগজ থাকবে না, এই মানুষগুলো ভোটের তালিকাতেও আর থাকলেন না আর কি। গৌতম দা, আমি তোমাকে আমার শেষ দৃষ্টান্তটা দিই। তুমিও ছিলে মালদায়, আমরা যখন গেলাম সেই মানুষটার কাছে যিনি ভোট হারিয়েছেন, তিনি বলছেন যে রাতে ঘুম হয় না, আমার খালি মনে হয় এরপরে কি হবে, আমাকে চলে যেতে হবে, কোথাও রেখে দেবে। আসামে দেখেছি এসব, আমি কি করব। আরেকটা, কার্গিলের হিরো, হুম। পাকিস্তানের মর্টারের আঘাতে হাঁটু উড়ে গেছিল, হাঁটু প্রতিস্থাপন করতে হয়েছে, এখান দিয়ে মর্টারের শেল ঢুকে এইখানে পৌঁছে গিয়েছিল, 37 দিন অজ্ঞান ছিলেন, ভোটে নাম না দেখে দিশেহারা, বলছেন আমার যদি এই অবস্থায় অন্যদের কি হবে, আমার কাছে তো সব ডকুমেন্ট আছে, সেনার ডকুমেন্ট, এই ডকুমেন্ট। ফলে একটা ভয়ঙ্কর আশঙ্কা, এবং তারপরে শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। গৌতম দা, আমি আসলে এই প্রশ্নটা করলাম তার কারণ আমি এর আগে অনেকদিন আসাম নিয়ে কাজ করেছি এবং আসামের এনআরসির পিরিয়ডটা আমি দেখেছি। এবং এই যে মানুষ যাদের নাম বাদ গেছে, যারা ডিভোটার হয়েছেন, এই যে মানুষগুলো, তারপরে তাদের ডিটেনশন ক্যাম্পে গেছেন, তারা এখন যেই অবস্থায় বসে আছেন, যাদের এনআরসি হয়েছে তারা আবার অনেকে ভোটও দেন। হুম। আহ, যারা ফরেনার্স ঘোষণা হয়েছে তাদেরও আবার কারোর কারোর ভোট আছে, এরকমও মানুষ আমি পেয়েছি। তিনি এনআরসি তে নাম আছে, ফরেনার্স ট্রাইব্যুনালে তাকে ফরেনার ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি ভোট দেন এবং তার বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও ঢুকেছে। হুম। সুতরাং এই মনীন্দ্র দাস হ্যাঁ, যার হ্যাঁ। নাম, হ্যাঁ, তো এইরকম প্রচুর অদ্ভুত সমস্ত উদাহরণ রয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই নাম থাকা এবং না থাকা, আমি কি নাগরিক নাকি আমি নাগরিক না, হ্যাঁ, হ্যাঁ, ভোটার কার্ড থাকলে কি আসলে ভোটার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ নাকি নয়, ভোটার কার্ড তাহলে কি, আধার কার্ড তাহলে কি, কোন কার্ডের কি মানে, আমার নাগরিকত্বের আসলে সত্যি সত্যি প্রমাণপত্র কি, এই যে প্রশ্নটা, এবং এই প্রশ্নটা নিয়ে মানুষের মধ্যে যেই একটা দিশেহারা ভাব, একটা কনফিউশন, হ্যাঁ। এইটা আমি আসামে, আমরা যখন যাই আসামে, এই জিনিসটা ভীষণভাবে দেখা যায় একটা শ্রেণীর মানুষের মধ্যে, এটা ভয়ঙ্করভাবে দেখা যায়। পশ্চিমবঙ্গে এই ছবিটা এতদিন পর্যন্ত আমরা দেখিনি। না, পশ্চিমবঙ্গে কি এইরকম একটা ছবি তৈরি হতে যাচ্ছে বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, হতেই পারে। আমি একটা কথা বলে নিই, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ হলো যদি কেউ ভোট দিতে না পারেন তাহলে তার নাগরিকত্বের কিছু আসে যায় না। এটা যখন মামলাটা চলছিল তখন ওরা বলেছিলেন, কিন্তু এটা তো রায় দিতে হবে নিশ্চয়ই, পরে যখন রায় বেরোবে তখন তারা নিশ্চয়ই দেবেন, এই কথাটা নিশ্চয়ই ভাববেন। কিন্তু তার আগে পর্যন্ত এখন যে অবস্থা, তাতে অবস্থাটা একটা ভয়াবহ, যার হচ্ছে, এবং এটা বলে দেওয়া ভালো, শুধু মুসলিমদের হচ্ছে না, হিন্দু মুসলিম সবার নাম বাদ গেছে। ফলে যাদের নাম বাদ গেছে তাদের এই ভয়, আশঙ্কা, চিন্তা, এটা একটা ভয়ানক জায়গায় পৌঁছে যায় এবং খুব স্বাভাবিকভাবে পৌঁছয়। আমি গতকালকে যখন কুচবিহারে গিয়েছিলাম, আমি একজনের লাইভেই আমি তাকে নিয়েছিলাম, সময়টা তুমি তখন ছিলে লাইভে আমার সঙ্গে, অন্য প্রান্ত থেকে। তিনি সুইসাইড করার চেষ্টা করেছিলেন এবং তারপরে তিনি সুইসাইড, তিনি মারা তিনি যাননি, একটা তিনি ভালো বেঁচে কথা গেছেন। বললেন, তিনি বললেন যে না এখন আর ভয় পাই না। হ্যাঁ, এটা উনি শেষ পর্যন্ত, সেটা খুব তবে একটা জিনিস আমি তোমাদের দুজনকে আবার জিজ্ঞাসা করতে চাই, সমন্তা, গৌতম দা, সেটা হচ্ছে যে আহ, এই যে এটা আসামে গিয়ে আমরা দেখেছি যে ওখানে সাধারণ বাঙালিদেরকে বলে দেওয়া হচ্ছে তুমি বাংলাদেশি ঘুষপেটিয়া। হ্যাঁ, মানে বাংলাদেশ কিন্তু আহ, এই সীমান্ত অঞ্চলগুলোতে ভোটের আলোচনায় কেন্দ্রবিন্দুতে সারাক্ষণ সর্বক্ষণ এটা নিয়ে একটা কথা, যে ইনফ্যাক্ট শুধু সীমান্তবর্তী অঞ্চল নয়, আমি সর্বত্র। আমি বলবো যে পশ্চিমবঙ্গের ভোটে এবারে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বাংলাদেশ। হুম। এইবারে পশ্চিমবঙ্গের ভোটে যদি গোনা যায় কি তাহলে তোমাকে সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশি। এবং ঘুষপেটিয়া। কিন্তু আমি একটা কথা বলতেই চাই আর কি, সেটা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে ভোট হলো, বাংলাদেশেও কিন্তু ভারত একটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হয়ে গেল ওদের ভোটেও। ফলে এটা একটা অদ্ভুত দুই দেশের মধ্যে, মানে জিওপলিটিক্স এর ক্ষেত্রে এর গুরুত্ব কতটা বলে তোমার মনে হয়? অফকোর্স জিওপলিটিক্সের গুরুত্ব তো রয়েছে, তার কারণ যখন আসামের মুখ্যমন্ত্রী সরাসরি বলে দেন যে যেখানে বিজিবি নেই, রাতের অন্ধকারে আমরা সেখান দিয়ে পুশব্যাক করে দিই, তার কারণ দুই দেশের মধ্যে কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, এটা তো তিনি সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলে দেন এবং সেটা নিয়ে তো এখনো পর্যন্ত কেউ কিছু বলছেন না। সুতরাং জিওপলিটিক্স যে রয়েছে, এবং এবং এটা আমি বলছি শুধু শুধু কি ভারত বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, যদি আমরা গোটা বিশ্বের দিকে তাকাই, আমেরিকায় কি হচ্ছে, হুম।
আমেরিকা মেক্সিকো, আমেরিকার শরণার্থী নিয়ে, আমেরিকার ইমিগ্রেশন নিয়ে কি ঘটছে, ইউরোপে কি ঘটছে। সেই ঠিকই। আসলে গোটা পৃথিবীর যদি রাজনীতি, জিওপলিটিক্স যদি আমরা তাকাই যুদ্ধকে বাদ রেখে, তাহলে গোটা পৃথিবীতেই কিন্তু আসলে এই অনুপ্রবেশ, কোট আনকোট অনুপ্রবেশ যাকে বলে, সেই অনুপ্রবেশ বা ইমিগ্রেশন বা যেই যেই নামেই ডাকি না কেন, হুম। এইটা কিন্তু এখন পলিটিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ। তবে এবার আমরা আবার একটু পশ্চিমবঙ্গে আসি, দক্ষিণবঙ্গে আসি। একটা জিনিস যেটা মাঝখানে একটা আলোচনাটা হচ্ছিল, সময়টা সেটা বলল যে অনুপম বনাম কাজলের একটা ব্যাপার আছে, তৃণমূলের অনুব্রত গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল, অনুব্রত হ্যাঁ। বনাম কাজল। এখন আমরা জানি যে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হুম, লড়াই তৃণমূল বনাম তৃণমূল, হুম, লড়াই বিজেপি বনাম বিজেপি, লড়াই বিজেপি বনাম তৃণমূল। হুম। সুতরাং শেষ পর্যন্ত কি লড়াইটার সমর্থক দুটো, যেটা দলের মধ্যে থাকছে না, এটা কি দুটো দল, তার সঙ্গে দলের মধ্যে দল, দলের দলের মধ্যে দল, মধ্যে হয়ে এরকম যাচ্ছে। লড়াই হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, অফকোর্স, এবং এটা তো আমরা শুরু থেকে দেখছি, মানে বিজেপির মধ্যে আদি তৃণমূল, এই আদি বিজেপি, নব্য নব্য বিজেপি, বিজেপি। বিজেপি, আরএসএস বিজেপি, তৃণমূল বিজেপি। অন্যদিকে তৃণমূলের মধ্যে তো আহ, আমাকে গতকালকে, আমি নাম বলতে পারবো না কারণ একেবারে একান্ত আলাপচারিতায় আড্ডার চা খেতে খেতে আড্ডা মারতে মারতে তৃণমূলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উত্তরবঙ্গে, তিনি বললেন যে আনফর্চুনেটলি উত্তরবঙ্গে তৃণমূলের তো এখন 13টা দল। এটা এটা তো ফ্যাক্ট। এবং এত এত গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন দলের নিজেদের মধ্যে। আহ উত্তরবঙ্গে আমি কালকে যেখানে ছিলাম, কোচবিহারে, সেখানে রবি ঘোষ, এক সময়ের তৃণমূলের সবচেয়ে বড় খুঁটি, হুম। তৃণমূলের রবি ঘোষ বসে আছেন, কালকে সারাদিন বাড়ি থেকে বেরোননি। আহ অন্যদিকে উদয়ন গুহ, আরেকদিকে আহ মালদার উদাহরণটা দাও, মালদার কোন, কৃষ্ণেন্দু। হ্যাঁ, আমরা কে যখন জানে? কৃষ্ণেন্দুর বাড়িতে গেছি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি তিনি তখন তার অফিসে কার্যত ঘুমোচ্ছিলেন। এবং তিনি আমাদের সঙ্গে যে লাইভে যে যা কথা বলেছেন, কোনো তৃণমূল নেতা এখন সেই কথা বলছেন না ভোটের বাজারে। তিনি তিনি আমরা তাকে প্রশ্ন করার আগেই তিনি বলছেন এবারের লড়াই খুব হাড্ডা আছে। আমরা তাকে প্রশ্ন করার আগেই তিনি বলে দিচ্ছেন যে আহ, এবার কি হবে কেউ বলতে পারছে না। কোনো তৃণমূল নেতা ভোটের সময় এই কথা বলবে? কেউ বলবে না। সুতরাং এটা তো খুব স্পষ্ট, সময়টা হ্যাঁ, স্টোরি করেছে কাজল এবং অনুব্রত। 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 সেখানে তাদের মধ্যে লড়াই, এবং তার মধ্যে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দুজনের মধ্যে লড়াই। সুতরাং এই লড়াইয়ের কোনো শেষ নেই। তবে এটা ভাবলে ভুল হবে যে এটা শুধুমাত্র তৃণমূল। না না, আমি না, তৃণমূল দুজনকেই বলেছি, শাসক দল, বিজেপি বনাম বিজেপি। অন্যদিকে বিজেপিতেও একই জিনিস একই চলছে। জিনিস হ্যাঁ, চলছে। তুমি একটু বলো তোমার এই বীরভূমের গল্পটা। না, আমি বীরভূমের গল্পে আছি, আমি তার আগে বলি, গতকাল আমার এক তৃণমূল নেতার সাথে কথা হচ্ছিল, আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এইবারের ভোটে এই যে 15টা সিট, এটার ফলাফল কি হবে। মূল তো লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যে। তাতে উনি বলেছিলেন যে আমরা তৃণমূলের সঙ্গে যদি তৃণমূলের লড়াই না হতো তাহলে আমরা 100% স্কোর করতাম। ফলে উনি পরিষ্কার বললেনই যে ওদের নিজেদের হ্যাঁ, লড়াইয়ের ফল আলটিমেটলি দলকে ভুগতে হবে। আর তৃণমূলের এই মুহূর্তে আমি মানে বীরভূমে যে জিনিসটা দেখে এসেছি তা হচ্ছে, কি হয় বীরভূমের রাজনীতিটা তোমরা জানো যে খুব আলাদা। ওখানে একটা মাসেল পাওয়ারের, একটা শক্তির একটা প্রদর্শন পেশি আছে আর কি, শক্তি। পেশি শক্তির হ্যাঁ, প্রদর্শন আছে আর কি। মানে ওখানে হ্যাঁ, দুজনেই পেশি শক্তিতে খুবই মানে বলিয়ান। হ্যাঁ, ফলে দুটো দিকেই এই টানাপোড়েনটা ক্রমাগত দীর্ঘদিন চলেছে। তার সহিংসতা আমরা দেখেছি, মানে যবে থেকে শুরু হয়েছে, যবে থেকে উত্থান হয়েছে কাজল শেখের, যবে জেলে গেছেন অনুব্রত মণ্ডল, তারপরে কোর কমিটি তৈরি হয়েছে বীরভূমে, তারপরে কাজল শেখের যে উত্থান, কাজল শেখ খুব মানে সংগঠনটাকে খুব জোরদার করে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আসলে কিন্তু এটা একদম মানে একটা পেশি শক্তির লড়াই, সেই আস্ফালনও হয়েছে দীর্ঘদিন ধরে। মানে অনেক দিন ধরে সেই মানে তার বকটুই দেখেছি আমরা। হ্যাঁ, মানে আমরা সহিংসতার চরম দেখেছি ওখানে। হ্যাঁ, মানে সবাই ওখানে, সমস্ত তৃণমূলের দুপক্ষই বলেন বকটুইয়ের ঘটনা তো আসলে পারিবারিক অশান্তি, কিন্তু বকটুইয়ের হ্যাঁ। মতন ঘটনাও আমরা দেখেছি। আমরা তুমি আমরা দেখেছি? উত্তরবঙ্গের ভোট, রাঢ়বঙ্গের ভোট, মধ্যবঙ্গের ভোট শান্তিতে দেখেছি। এইবারে ঢুকছে এমন একটা জায়গায়, এমন একটা জায়গাগুলোতে, যেমন দক্ষিণ 24 পরগনা, যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, এরকম বিভিন্ন জায়গা যারা এইসব সহিংসতার জন্য বিখ্যাত, যেখানে ঝামেলা ঝঞ্ঝাটের জন্য বিখ্যাত। তোমার কি মনে হয় সমন্তক, যেভাবে আগের পর্বে, গত পর্বে যেভাবে এই সহিংসতাটাকে চেপে রাখা গেল,
সেটা কি এবার এই পর্বে করা যাবে? পশ্চিমবঙ্গের ভোটে মারপিট হচ্ছে না, পশ্চিমবঙ্গের ভোটে রক্ত ঝরছে না, হুম, এটা খুব বিস্ময়কর হুম, বিষয়। আনফরচুনেট, হুম, কিন্তু সত্যি। হুম, আহ, উত্তরবঙ্গে এটা ঘটেনি। এটা একটা দারুণ ঘটনা হয়েছে, বিষয় হয়েছে। সেটার রিপিটেশন দক্ষিণবঙ্গেও হবে, আমরা এটা সবাই চাই, হুম, কিন্তু হবেই এটা বলতে পারি না। আহ, তবে একটা কথা ঠিক, যেই পরিমাণ ফোর্স, সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হয়েছে গতকালকে, প্রচুর নতুন নিয়ম করা হয়েছে। আমি গৌতম দা, আগের বারের ভোটের সময় হুম, তোমাকে বারবার বলছিলাম যে এটা আমরা নিজেদের মধ্যে হুম, আড্ডায় বলছিলাম, কিন্তু সেটা আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করতেও পারি। আহ, যে যদি প্রার্থীদেরকে বুথে ঢুকতে না দেওয়া হ্যাঁ, হয়, তাহলে কিন্তু গন্ডগোল অনেকটা কমে যায় বলে হ্যাঁ, আমার মনে হয়েছিল। আমি তোমাকে সেটা শেয়ার করেছিলাম। এবার দেখলাম ইলেকশন কমিশন সেই নিয়মটা করেছে, কোনো হুম, প্রার্থীকে বুথের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এর আগে দেখেছি, আমার এখনো পরিষ্কার মনে আছে, মোহাম্মদ সেলিম তিনি বুথের মধ্যে ঢুকে সেখানে আহ, অমুক হ্যাঁ, এজেন্ট ভুয়ো, তাকে ধরে হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে তাকে টানতে টানতে বার করে এনে সেটা একটা দারুণ স্পেকটাকেল হলো হ্যাঁ, আমাদের হ্যাঁ, জন্য, হ্যাঁ, যারা আমরা খবর করছিলাম, যারা ক্যামেরা নিয়ে। হুম, কিন্তু সেইটাতে কি হলো, একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল সেই পুরো জায়গাটাতে। দিলীপ ঘোষ একই কাণ্ড করেছেন, সমস্ত নেতারা সব করেন। আমি মানে দুজনের নাম বললাম বলে আরো একজনের নাম বলা উচিত তৃণমূলের দিক থেকে। তো ফলে মানে সকলেই এই কাজটা করেন। টেক ইউর পিক। কিন্তু আহ, সমস্যাটা হলো যে এইটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এটা বন্ধ করে দেওয়ার ফলে সত্যি তো কালকে কোনো বুথে কোনো গন্ডগোল না, দেখলাম আর সেই অর্থে কোনো গন্ডগোল দেখলাম না। এবং খুব কড়া হাতে এটাকে ম্যানেজ করা হয়েছে গতকালকে। আশা করা যায় যে এই আগামী পর্বের নির্বাচনেও সেই একই রকম ভাবে সেটাকে ম্যানেজ করা হবে। তবে আহ, গতকালকে আমাকে কুচবিহারের কিছু কিছু মানুষ, ভোটার, তারা বলছিলেন যে ভোটের দিনটা তো নির্বিঘ্নে কেটে গেল, এর পরটা ঠিক থাকবে তো? তার কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনের ভোট 3টে ফেজ পরবর্তী। থাকে। হুম। একটা হচ্ছে প্রি ইলেকশন ভায়োলেন্স। ভায়োলেন্স, একটা ইলেকশনের ভায়োলেন্স, একটা পোস্ট পোস্ট। ইলেকশন ভায়োলেন্স। এই এই আশঙ্কা কিন্তু মানুষের মধ্যে এখনো আছে, এবং সেই আশঙ্কা কবে দূর হবে সেইটা আমি জানি না। এখন কি হচ্ছে যে এবারে সিআরপিএফ তারা বুথে শুধু নয়, বাইরে গিয়েও তারা টহল দিচ্ছে, ঢুকে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যাতে এই গন্ডগোলটা না হয়। কিন্তু আমাদের হাতে আর সময় নেই। আমরা আজকে অনেকক্ষণ ধরে এই পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করলাম। আমরা আবার এরম সমস্ত পশ্চিমবঙ্গের ভোটের সব খবর নিয়ে আপনাদের কাছে আসব। আপাতত কলকাতা থেকে ফেসবুক লাইভ এ পর্যন্তই।